এই আলিফটাও এক রকমের হামজা। কখন? এই আলিফ হরফটি যখন হরকত তানবিন বা সুকুনযুক্ত হয়ে যাবে তখন এই আলিফকে আর আলিফ বলা হবে না, এই আলিফটি তখন হামজায় পরিণত হয়ে যাবে। তাহলে আমরা পেলাম হামজা হলো দুইটি, একটা হলো আলিফ হামজা বা লম্বা হামজা এবং একটা হলো গোল হামজা। তো এখন এই হামজা হরফকে কেমন করে পড়তে হয়? এই হামজা হরফকে কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয়, যেমন হামজা হামজা হামজা। আশা করি আপনারা হামজা এর মাখরাজ বুঝতে পেরেছেন। তারপর আইন, আইন হরফকে কেমন করে পড়তে হয়? আইন হরফকে কণ্ঠনালীর মধ্য থেকে একটু চেপে পড়তে হয়, যেমন আইন। তাহলে আমরা হামজা এবং আইনের মধ্যে পার্থক্য পেলাম যে হামজা হরফকে কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয় এবং আইন হরফকে কণ্ঠনালীর মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। তারপরে বা এবং ওয়াও, বা হরফকে কেমন করে পড়তে হয়? বা হরফকে এই যে আমরা একটু আগে শিখলাম যে বা হরফকে দুই ঠোঁটের ভিজা থেকে পড়তে হয়, যেমন বা। ওয়াও হরফকে কেমন করে পড়তে হয়? ওয়াও হরফকে দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে গোল করে পড়তে হয়। তাহলে বা এবং ওয়াও এর মধ্যে পার্থক্য কী হলো? বা হরফকে দুই ঠোঁটের ভিজা থেকে পড়তে হয় এবং ওয়াও হরফকে দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে গোল করে পড়তে হয়। আশা করি আপনারা বা এবং ওয়াও এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে তা এবং ত, তাকে কেমন করে পড়তে হয়? এই তা হরফকে জিহুবার আগা, এই যে জিহুবার আগা এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তাকে চিকন করে পড়তে হয় এবং তকে জিহুবার আগা এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মোটা করে পড়তে হয়। তাহলে আমরা পেলাম যে তা এবং ত এর মাখরাজ হলো একই, পার্থক্য কি? যে তাকে চিকন করে এবং তকে মোটা করে পড়তে হবে। আশা করি আপনারা তা এবং ত এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে সা, সিন এবং সদ, সা হরফকে কেমন করে পড়তে হয়? এই সা হরফের মাখরাজ হলো জিহুবার আগা। সা হরফকে জিহুবার আগা এবং উপরের দুই দাঁতের আগা মিলিয়ে নরম করে পড়তে হয়, যেমন সা। তারপরে সিন, সিন হরফের মাখরাজ কি? সিন হরফকে জিহুবার আগা এবং সামনের নিচের দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে সিনকে শীর্ষসহ চিকন করে পড়তে হয়, যেমন সিন সিন সিন। তারপরে সদ হরফের মাখরাজ কি? সদ হরফের মাখরাজ হলো জিহুবার আগা এবং সামনের নিচের দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে শীর্ষসহ মোটা করে পড়তে হয়, যেমন সদ সদ সদ। এই সিন এবং সদের মাখরাজ হলো একই, সেটা হচ্ছে জিহুবার আগা এবং সামনের নিচে দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে সদ এবং সিনকে শীর্ষসহ পড়তে হয়। সিন হরফকে চিকন করে এবং সদকে মোটা করে পড়তে হয়। তাহলে এ পর্যায়ে আমরা আশা করি সা, সিন এবং সদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। তারপরে আসতেছে জিম, জাল, জদ, জ এবং ঝা, এই পাঁচটি হরফ। তো প্রথমে আসি জিম সম্পর্কে। তো জিমের মাখরাজ কি? এই জিম হরফকে জিহুবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিমকে কেমন করে পড়তে হয়? জিম হরফকে জিহুবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়, যেমন জিম জিম। তারপরে জাল, জাল হরফকে কেমন করে পড়তে হয়? জাল হরফের মাখরাজ হলো জিহুবার আগা এবং উপরের দুই দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে নরম করে পড়তে হয়, যেমন জাল জাল জাল। আশা করি আপনারা এ পর্যায়ে জিম এবং জালের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে জদ, জদ হরফের মাখরাজ কি? জদ হরফের মাখরাজ হলো জিহুবার গোড়ার কিনারা, জিহুবার গোড়ার কিনারা এবং তার বরাবর উপরের দন্ত মারির সাথে লাগিয়ে জদ হরফকে মোটা ও কষ্ট করে পড়তে হয়, যেমন জদ জদ জদ। তারপর আসতেছে জ, এই জ হরফের মাখরাজ কি? এই জ হরফের মাখরাজ হলো জিহুবার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে জ হরফকে মোটা করে পড়তে হয়, যেমন জ জ জ। তারপরে আসতেছে ঝা, এই ঝা হরফের মাখরাজ কি? এই ঝা হরফকে জিহুবার আগা এবং সামনের নিচের দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে এই ঝা হরফকে শীর্ষসহ পড়তে হয়, যেমন ঝা ঝা ঝা। আশা করি আপনারা জিম, জাল, জদ, দ এবং ঝায়ের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে আসতেছে এই লম্বা হা এবং গোল হা। এই লম্বা হাকে কেমন করে পড়তে হয়? এই লম্বা হাকে এই কণ্ঠনালীর মধ্য থেকে বাতাস সহ সহ করে পড়তে হয়, যেমন হা হা হা। অর্থাৎ এই লম্বা হা কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হবে। তারপরে গোলহা, গোলহাকে কেমন করে পড়তে হয়? গোলহার মাখরাজ হলো এই কণ্ঠনালীর শুরু থেকে বাতাস ছাড়া শক্ত করে পড়তে হয়, যেমন হা হা হা। অর্থাৎ এই গোলহা উচ্চারণে মুখ থেকে কোনো রকমের বাতাস বের হবে না।
তাহলে লম্বাহার মাখরাজ কি? লম্বাহার মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্যখান এবং গোলহার মাখরাজ হলো কণ্ঠনালীর শুরু। লম্বা হাকে বাতাস সহ শোষ করে এবং গোল হাকে বাতাস ছাড়া শক্ত করে। আশা করি আপনারা লম্বা এবং গোল হায়ের মাখরাজ বুঝতে পেরেছেন। তারপরে কফ এবং কাফ। তো কফের মাখরাজ কি? যে কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয়, যেমন অফ অফ অফ। তারপরে কাফের মাখরাজ কি? কাফ অক্ষরকে জিহ্বার গোড়ার একটু উপর থেকে চিকন করে পড়তে হয়, যেমন কাফ কাফ কাফ। তাহলে একই রকম উচ্চারণের দুইটি হরফ কফ এবং কাফের মধ্যে পার্থক্য হলো যে কফ হরফকে জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয় এবং কাফ হরফকে জিহ্বার গোড়ার একটু উপর থেকে চিকন করে পড়তে হয়। আশা করি আপনারা কফ এবং কাফের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে আসতেছে ইয়া। এই ইয়া হরফের মাখরাজ কি? এই ইয়া হরফকে জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়, যেমন ইয়া ইয়া। আশা করি আপনারা একই রকম উচ্চারণের সকল হরফের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন।